আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুর রহমান নাহিদ, কুষ্টিয়া মেডিকেল কলেজ কুষ্টিয়াতে অধ্যয়নরত এমবিবিএস ইন কোর্স। আমাদের দেহে যত ধরনের সার্কুলেশন হয়, সেই সার্কুলেশনের মেইন সার্কুলেটরি প্রোডাক্টটাই হলো ব্লাড। আমাদের দেহে যত মেটাবলিক ফাংশন, সেলের বিভিন্ন ধরনের কাজ, যত যার কারণে যে এক্সক্রিয়েটরি প্রোডাক্টগুলো উৎপন্ন হওয়ার কথা, সবগুলোই মেইনলি ব্লাডে চলে আসে। তো ব্লাডে যখন চলে আসবে, ব্লাডে চলে আসার পরে এই এক্সক্রিয়েশন যে হয়, অর্থাৎ এক্সক্রিয়েটরি প্রোডাক্ট যেগুলো রয়েছে, এক্সক্রিয়েটরি প্রোডাক্টগুলো এক্সক্রিয়েটরি প্রোডাক্টের উপর বেস করে দুইভাবে এক্সক্রিয়েশন হতে পারে। আমাদের দেহে যে এক্সক্রিয়েটরি প্রোডাক্টগুলো উৎপন্ন হয়, সেই এক্সক্রিয়েটরি প্রোডাক্ট মেইনলি দুই প্রকার। এক্সক্রিয়েটরি প্রোডাক্ট মেইনলি দুই প্রকার। একটা হলো ভোলাটাইল সাবস্টেন্স, আরেকটা নন ভোলাটাইল সাবস্টেন্স। যেগুলো ভোলাটাইল সাবস্টেন্স, এই ভোলাটাইল সাবস্টেন্সগুলো হতে পারে কার্বন ডাইঅক্সাইড, হতে পারে আরও অন্যান্য কিছু। এই ভোলাটাইল সাবস্টেন্সগুলো মেইনলি এক্সক্রিয়েশন হবে রেসপিরেটরির মাধ্যমে, রেসপিরেশন দিয়ে। এটার জন্য ইউরিনে আসার দরকার হবে না। আমরা জানি যে মেইনলি এক্সক্রিয়েশনের মাধ্যমে হলো ইউরিন। ইউরিন দিয়ে জেনারেলি ভোলাটাইল সাবস্টেন্সগুলো আসা লাগে না, কারণ ওটা সুইট গ্ল্যান্ড আছে, তারপরে তারপরে রেসপিরেশন, এগুলো দিয়ে ভোলাটাইল সাবস্টেন্সগুলো এক্সক্রিয়েশন হয়ে যায়। বাট নন ভোলাটাইল যে সাবস্টেন্সগুলো রয়েছে, যেমন নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, বাংলাতে যেটা বলে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ, এইসব জিনিসপাতিগুলা যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, তারপরে অ্যামোনিয়া, এগুলো সবই এক্সক্রিয়েশন হবে হলো ইউরিন দিয়ে বা রেনাল সিস্টেম দিয়ে। তো এটার জন্য এদেরকে ফার্স্ট অফ অল রেনাল সিস্টেমের মধ্যে চলে আসা লাগবে। আর এই যে নন ভোলাটাইল বিভিন্ন সাবস্টেন্সগুলো ইউরিনের মধ্যে আসে, ইউরিনটাকে এখানে এসে ইউরিনটাকে জেনারেলি ওরা অ্যাসিডিক করে ফেলে। ঠিক আছে, তো ইউরিনটা আজকে আমাদের পড়ানোর টপিকই হলো এটা হলো অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। ঠিক আছে, তো আমরা একটু হেডিং দিয়ে ফেলি যে অ্যাসিডিফিকেশন অফ ইউরিন। এটা আসলে কিভাবে হচ্ছে একটু আমরা দেখব। অ্যাসিডিফিকেশন অফ দ্য ইউরিন কাকে বলে? দ্য টিউবুলার সিস্টেম হ্যাজ দ্য অ্যাবিলিটি টু রিডিউস দ্য ইউরিনারি pH. So the ability of the tubular system to reduce the urinary pH is called the acidification of urine. এই অ্যাসিডিফিকেশন অফ দ্য ইউরিন কেন হয়? মেইনলি হয় তিনটা কারণে। তাহলে আমরা ফার্স্ট অফ অল আমরা ডেফিনিশনটা শিখলাম। ডেফিনিশনটা একটু লিখে নেবেন, সমস্যা নাই, বইয়ের মধ্যে আছে। আমি জাস্ট বোঝানোর জন্য আসছি, এই জন্য ডেফিনেশনটা লিখলাম না। অবশ্য বলে দিয়েছে, আপনারা এখান থেকে নোট করে নিতে পারেন। তো ডেফিনেশনের পরে আমরা যেটাতে আসবো সেটা হলো এটা কেন হয়, কজ। এটা কেন হচ্ছে? এক নম্বর কারণ হলো এক্সেস এক্সক্রিয়েশন অফ হাইড্রোজেন আয়ন। এক্সেস এক্সক্রিয়েশন অফ দ্য হাইড্রোজেন আয়ন due to in exchange of sodium ion. সোডিয়াম আয়নের এক্সচেঞ্জ এর ফলে হাইড্রোজেন আয়ন সিগ্রেশন হয়, এটা অনেক বেশি হয়। এটার কারণে মেইনলি হতে পারে। দুই নম্বর আর একটা কারণে হতে পারে ডিউ টু দ্য কনজারভেশন অফ বাইকার্বনেট আয়ন ইন বডি ফ্লুইড। বডি ফ্লুইডে জেনারেলি বাইকার্বনেট আয়নকে কনজার্ভ করে রাখা লাগে, এটার জন্য হতে পারে। তিন নম্বর আরেকটা কারণ হতে পারে, সেটা হলো এক্সক্রিয়েশন অফ দ্য অ্যামোনিয়া। তাহলে এক্সক্রিয়েশন অফ অ্যামোনিয়া ইন দ্য বডি ফ্লুইড। ঠিক আছে, ওকে। সো আমরা প্রথমে চলে আসি মেকানিজমের মধ্যে রয়েছে হাইড্রোজেন আয়ন কীভাবে বেরোলো।
হাইড্রোজেন আয়ন কীভাবে সিক্রেশন হয়, ঠিক আছে। হাইড্রোজেন আয়ন সিক্রেশন হওয়ার জন্য খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আমরা বলেছিলাম যে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হচ্ছে টু এক্সচেঞ্জ অফ সোডিয়াম আয়ন। আমরা যদি ইউরিনটা ফরমেশনটা দেখি, ইউরিনের ফরমেশন আমরা জানি যে গ্লোমেরুলার আল্ট্রাফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন অ্যান্ড টিউবুলার সিক্রেশন, এই 3টা ধাপে ইউরিন ফরমেশন হয়। টিউবুলার রিঅ্যাবজর্পশন যে ধাপটা ছিল সেই ধাপটাই আপনারা পড়েছিলেন যে নেফ্রনের টিউবুলার সিস্টেমের টিউবুলার যে পার্টটুকু রয়েছে সেইটা পার্টটুকুর বিভিন্ন অংশ দিয়ে বিভিন্ন জায়গায় রিঅ্যাবজর্পশন হতে পারে ইলেকট্রোলাইটসগুলো। তার মধ্যে অংশ রয়েছে পিসিটি, অ্যাসেন্ডিং লিপ অফ লুপ অফ হেনলি। লুপ অফ হেনলি 2টা পার্ট রয়েছে, একটা হলো ডিসেন্ডিং লিম্ব, একটা হলো অ্যাসেন্ডিং লিম্ব। অ্যাসেন্ডিং লিম্বের আবার থিক পোর্শন আছে, থিন পোর্শন আছে। অ্যাসেন্ডিং লিম্বের থিন পোর্শনটা অ্যান্ড ডিসেন্ডিং লিম্ব, এই 2টা জিনিসটা জেনারেলি ওয়াটারের জন্য পারমিয়েবল, বাট ইলেকট্রোলাইটের জন্য ইমপারমিয়েবল, যার কারণে ইলেকট্রোলাইট ওখান দিয়ে রিঅ্যাবজর্পশন হয় না। বাকি যত নেফ্রনের টিউবুলার সিস্টেমের জায়গা রয়েছে সবগুলো দিয়েই রিঅ্যাবজর্পশন হতে পারে ইলেকট্রোলাইটগুলো। তো যেহেতু ইলেকট্রোলাইট রিঅ্যাবজর্পশন হচ্ছে, তার সাথে সাথে এক্সচেঞ্জ আকারে হাইড্রোজেন আয়ন ওখানে সিক্রেশন হবে। তাহলে হাইড্রোজেন আয়ন সিক্রেশন হতে পারছে কোন কোন জায়গায়? হাইড্রোজেন আয়ন সিক্রেশন হতে পারছে 1 নম্বর হলো পিসিটিতে, তারপরে হতে পারছে অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলির এর থিক পোর্শনে হতে পারে, থিক পোর্শনটাতে হতে পারে। আরেকটা জায়গায় হতে পারে সেটা হলো ডিসিটি, আরেকটা জায়গায় হতে পারে সেটা হলো কালেক্টিং টিউবুল। তারপর তো কালেক্টিং ডাক্ট আছেই, তো কালেক্টিং ডাক্ট অত দূর যাওয়া লাগে না, এর আগেই সিক্রেশন হয়ে মেইনলি অ্যাসিডিক করে দেয় ইউরিনটাকে। এখন আমরা চলে আসি এই যে পিসিটি এবং অ্যাসেন্ডিং লিপ অফ লুপ অফ হেনলি, এই 2 জায়গা দিয়েই মেইনলি 90%, 90 to 90 বলা যায় না, আসলে এটা জেনারেলি 85% হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়ে যায়। আর বাকি ডিসিটি দিয়ে হয় হলো 10%। 80% পিসিটি এবং অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলি দিয়ে যে 85% হয়, সেটা জেনারেলি হয় কোন এর মাধ্যমে? সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট দিয়ে। আমরা জানি কাউন্টার ট্রান্সপোর্টগুলা একটা কি সেকেন্ডারি ট্রান্সপোর্ট সিস্টেম, তাই না? এটা জেনারেলি অ্যাক্টিভ না, প্যাসিভ ট্রান্সপোর্ট। সো এটা যেহেতু প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ প্রাইমারি, এটা জেনারেলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেম, ঠিক আছে না? এটা জেনারেলি প্রাইমারি, সেকেন্ডারি, এটা জেনারেলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তো এটা যেহেতু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটার জন্য আমাদের শক্তি দরকার। এই শক্তিটা যোগাবে ওকে, বা এনার্জি দরকার, এই এনার্জিটা ওকে যোগাবে হলো সোডিয়াম পটাশিয়াম এটিপিএস, এই এনজাইম বা এই এটিপি পাম্প, সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে, এটিপিএস না, সোডিয়াম পটাশিয়াম পাম্প দিয়ে যে এনার্জিটা হবে, সেই এনার্জিটা সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্টের মাধ্যমে পিসিটি এবং অ্যাসেন্ডিং লিপ অফ হেনলিতে, জেনারেলি থিক পোর্শন অফ দ্য অ্যাসেন্ডিং লিপ অফ হেনলিতে হাইড্রোজেন আয়নটা সিক্রেশন ঘটাবে। ওকে, এখন আমরা চলে আসবো হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা 80%ই এরকমভাবে সিক্রেশন হবে। বাকি 10% সিক্রেশন হবে কালেক্টিং টিউবিউল অ্যান্ড ডিস্টাল কনভলিউটেড টিউবিউলগুলোতে। এইটা জেনারেলি কিসের মাধ্যমে হবে? এটা হবে হলো হাইড্রোজেন এটিপিএস এনজাইম বা হাইড্রোজেন এটিপিএস পাম্প দিয়ে। এটা জেনারেলি কিসের মাধ্যমে হবে? হাইড্রোজেন এটিপিএস পাম্প দিয়ে। ওকে, আচ্ছা ঠিক আছে, এই আমাদের হাইড্রোজেন আয়ন সিক্রেশনটা গেল। এখন আমাদের কোশ্চেন হলো কীভাবে হবে হাইড্রোজেন আয়নের সিক্রেশনটা, পিসিটিতে কীভাবে হবে অ্যান্ড ডিসিটিতে কীভাবে হবে, আসলে একটু আমরা দেখার চেষ্টা করি। তো হাইড্রোজেন আয়ন সিক্রেশন ইন পিসিটি, তারপরে বাকি যে আয়নগুলো রয়েছে এগুলো আমরা সিক্রেশন করে দেখাবো ইনশাআল্লাহ তাআলা, ঠিক আছে। তো পিসিটিতে কি হচ্ছে, আমরা প্রথমে পিসিটিতে কার্বন ডাইঅক্সাইড এটা পানির সাথে বাইন্ড করবে, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বাইন্ড করে উৎপন্ন করবে হলো কার্বনিক অ্যাসিড। কীভাবে বাইন্ড করবে? এটা জেনারেলি ক্যাটাবোলাইজড হবে বাই কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম দিয়ে। কার্বনিক অ্যানহাইড্রেজ এই এনজাইম দিয়ে জেনারেলি কার্বন ডাইঅক্সাইড এবং পানি বাইন্ড করবে, H2CO3 কার্বনিক অ্যাসিডে ফর্মেশন করবে। এই H2CO3 কার্বনিক অ্যাসিড ওইটা আবার এটা জেনারেলি উভমুখী বিক্রিয়া হয়, তো এটা জেনারেলি
হাইড্রোজেন এবং বাইকার্বনেট আয়নে কনভার্ট হয়ে যাবে। তো হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে যখন কনভার্ট হয়ে যাবে তখন এটা যেহেতু পিসিটি, সুতরাং পিসিটিতে সোডিয়াম হাইড্রোজেন এইটা সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট যেটা রয়েছে, এই সোডিয়াম হাইড্রোজেন কাউন্টার ট্রান্সপোর্ট দিয়ে এই হাইড্রোজেনটা তখন সিক্রেশন হয়ে যাবে। ঠিক আছে, আর এটা যখন সিক্রেশন হয়ে যাবে পিসিটিতে, এটাই হলো আমাদের মেইন কাজ। আর এখান থেকে এনার্জিটা পাচ্ছিল কোথা থেকে? মেইনলি সোডিয়াম পটাশিয়াম পাম্প থেকে। ওকে, আচ্ছা, এখন আমরা চলে আসবো ডিসিটিতে এটা কীভাবে হয়। তাহলে এটা জেনারেলি সিক্রেশন হয়ে গেল। ওকে, আচ্ছা, এটা জেনারেলি সিক্রেশন হয়ে যাবে। এখন আসবো মেইন ডিসিটিতেও সেম কাজ হবে। সেটা হলো কার্বন ডাইঅক্সাইড ওখানে পানির সাথে বাইন্ড করে ক্যাটালাইজড বাই দ্য কার্বনিক অ্যানহাইড্রেজ এনজাইম, এটা বাইন্ড করে কার্বনিক অ্যাসিডের ফর্মেশন হবে H2CO3। এই কার্বনিক অ্যাসিডটা তখন ভাঙবে, ডিসোসিয়েট করবে, কিসে কনভার্ট হবে? হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে কনভার্ট হবে। এই হাইড্রোজেন আয়নটা তখন আবার সিক্রেশন হয়ে যাবে। কি দিয়ে তখন এটা সিক্রেশন হবে? আমরা জানি কোন পাথওয়ে দিয়ে যেন সিক্রেশন হচ্ছিল, মনে আছে? কোন পাথওয়ে দিয়ে সিক্রেশন হচ্ছিল? এই দেখেন, হাইড্রোজেন ATPase এনজাইম, হাইড্রোজেন ATPase পাম্প, এই পাম্প দিয়ে জেনারেলি এটা সিক্রেশন হয়ে যাবে। গট ইট? হাইড্রোজেন ATPase পাম্প। এখন আমরা চলে আসবো হাইড্রোজেন আয়নের সিক্রেশন আমরা অলরেডি করে ফেলেছি। এখন আমরা চলে আসবো ফসফেট আয়নের সিক্রেশন, ফসফেট মেকানিজম। ফসফেট কীভাবে সিক্রেশন হবে? আমরা হাইড্রোজেন আয়ন, ম্যাক্সিমাম হাইড্রোজেন আয়নগুলোকে আমরা অলরেডি নিয়ে চলে আসলাম কিসের মধ্যে? হাইড্রোজেন আয়নগুলোকে টিউবিউলের মধ্যে নিয়ে আসলাম। এখন ফসফেট আয়নটাও একটা ওয়ান কাইন্ড অফ নন ভলাটাইল সাবস্টেন্ট, ওটাকেও আমাদের বের করে দেওয়া উচিত। সো ফসফেট ফসফেট সিক্রেশন মেকানিজম, এই মেকানিজমটা আমরা এখন পড়বো কীভাবে ফসফেট সিক্রেশন হয়। ওকে, তো ফসফেট সিক্রেশনের জন্য ফসফেট বানানটা মনে হয় আছে লাস্টে। আচ্ছা, ফসফেট সিক্রেশন মেকানিজমের জন্য আমরা যেটা করব সেটা হলো আমরা একটু বলে রাখি তার আগে ফসফেট মেকানিজম জানার আগে আমাদের একটু জিনিস জানা লাগবে। সেটা হলো ফসফরিক অ্যাসিড যেটা রয়েছে H3PO4, এই H3PO4 ডিসোসিয়েট হতে পারে, ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন এবং H2PO4 মাইনাসে কনভার্ট হতে পারে। যেহেতু এটা একটা হাইড্রোজেন আয়নকে মুক্ত করলো, সুতরাং এইটার নাম তখন আমরা বলবো মোনোব্যাসিক অ্যাসিড। তার মানে এক ক্ষারকীয় অম্ল, বাংলাতে যেটা বলা হয় এক ক্ষারকীয় অম্ল, মোনোব্যাসিক অ্যাসিড। ওকে, বা মোনোব্যাসিক ফসফরিক অ্যাসিড, ফসফরাস অ্যাসিড এটা বলা যেতে পারে। এই বাবুটা অর্থাৎ H2PO4 যেটা উৎপন্ন করলাম, PO4 মাইনাস, এটা যেটা উৎপন্ন করলাম সেইটা আবার ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন প্লাস HPO4 2- এটাতে কনভার্ট হতে পারে। এটার নাম তখন আমরা দিব ডাইব্যাসিক অ্যাসিড, তার মানে দ্বিক্ষারকীয় অ্যাসিড। এবার আবার আসি যখন এই ডাইব্যাসিক অ্যাসিড HPO4 2- এইটা যদি ডিসোসিয়েট হয় তখন এটা আবার হাইড্রোজেনের সিক্রেশন করতে পারে এবং উৎপন্ন করতে পারে PO4 3-, তখন সেটার নাম হবে ট্রাইব্যাসিক অ্যাসিড। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের মেইনলি ফসফেট আয়নকে সিক্রেশন করে দেওয়া লাগবে। তো ফসফেট আয়ন সিক্রেশনগুলোর মধ্যে আমাদের দেহের মধ্যে অনেকগুলো ফসফেট আয়ন রয়েছে। একটা হলো থাকে এরকম ট্রাইব্যাসিক অ্যাসিড আকারে, আর একটা থাকে ডাইব্যাসিক অ্যাসিড আকারে। মোনোব্যাসিক অ্যাসিডগুলো জেনারেলি থাকে না, মোনোব্যাসিক আকারে জেনারেলি থাকে না, কারণ ওরা আবার সোডিয়াম আয়নের সাথে বাইন্ড করতে পারে। ঠিক আছে, কিন্তু এই বাবুরা সোডিয়াম আয়নের সাথে জেনারেলি ডিরেক্ট বাইন্ড করতে পারে না। তাই ডাইব্যাসিক অ্যাসিড এবং ট্রাইব্যাসিক অ্যাসিড এইগুলোকে সোডিয়াম আয়নের সাথে বাইন্ড করানোর জন্য আগে হাইড্রোজেন আয়নের সাথে বাইন্ড করানো লাগে। আমরা অলরেডি হাইড্রোজেন আয়নগুলোকে অনেক বেশি হাইড্রোজেন আয়ন পেয়ে গিয়েছি, পিসিটি এবং ডিসিটি দিয়ে অনেক বেশি হাইড্রোজেন আয়ন সিক্রেশন হয়ে গেছে। তো এই হাইড্রোজেন আয়নগুলো এখন এই ডাইব্যাসিক অ্যান্ড মোনোব্যাসিক অ্যাসিড, ডাইব্যাসিক অ্যান্ড ট্রাইব্যাসিক অ্যাসিডগুলোর সাথে অ্যাটাচড হবে। অ্যাটাচড হয়ে কিসে কনভার্ট হবে বলেন তো? তাহলে এখন আমরা চলে আসবো এই ডাইব্যাসিক অ্যাসিড অর্থাৎ HPO4 2-, যদি আমি ট্রাইব্যাসিক অ্যাসিডের সাথে করতাম তাও হয়তো ট্রাইব্যাসিক অ্যাসিডটা আগে ডাইব্যাসিক অ্যাসিডে কনভার্ট হবে, তারপর মোনোব্যাসিকে, এটাও হতে পারতো।
তো আপাতত আমি ডাইবেসিক অ্যাসিডকে হাইড্রোজেন আয়ন যেগুলো সিক্রেশন হয়েছিল টিউবুলের মধ্যে, এই টিউবুলের মধ্যেই কিন্তু কাহিনীগুলো ঘটতেছে, হ্যাঁ। তখন এটার সাথে অ্যাটাচড করালাম, অ্যাটাচড উৎপন্ন হলো H2PO4 মাইনাস। এটা একটা মোনোবেসিক অ্যাসিড। এই H2PO4 মাইনাস এটা আবার সোডিয়াম আয়নের সাথে বাইন্ড করে উৎপন্ন করবে NaH2PO4, অর্থাৎ সোডিয়াম বাইফসফেট, ঠিক আছে। সোডিয়াম বাইফসফেট কনভার্ট হয়ে যাবে। এই সোডিয়াম বাইফসফেট এখন এর একটা অ্যাবিলিটি আছে, এইটা সিক্রেশন হয়ে ডিরেক্ট বের হয়ে যাওয়ার। সুতরাং আমাদের ফসফেট আয়নকে বের হয়ে যাওয়ার জন্য যেটা বানানো লাগবে সেটা হলো মোনোবেসিক অ্যাসিডে কনভার্ট হওয়া লাগবে। যখন সেটা মোনোবেসিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে তখন সেই মোনোবেসিক অ্যাসিডটা কোনো একটা সোডিয়াম আয়ন হোক বা অন্য কোনো এক বলা যেতে পারে একযোজী মূলক যেগুলো রয়েছে, একযোজী মূলকের সাথে বাইন্ড হয়ে সেটা এক্সপ্রেশন হতে পারে। এই হলো আমাদের ফসফেট এক্সপ্রেশন। এখন আমরা চলে আসবো অ্যামোনিয়া এক্সপ্রেশন। অ্যামোনিয়া কীভাবে এক্সপ্রেশন হবে একটু আমরা দেখি। অ্যামোনিয়া NH3 অথবা অ্যামোনিয়াম আয়ন এক্সপ্রেশন বলা যেতে পারে। অ্যামোনিয়াম আয়ন বলে, হ্যাঁ অ্যামোনিয়াম আয়নই বলে। অ্যামোনিয়া সিক্রেশন মেকানিজম। ওকে, সো আমাদের দেহে যে অ্যামোনিয়াগুলো আছে এগুলো জেনারেলি থাকে টিউবুলার সেলের মধ্যে। টিউবুলার সেল দিয়ে জেনারেলি অ্যামোনিয়াগুলো প্রডিউস হয়। তাহলে টিউবুলার সেল এখান থেকে ডিফিউশনের মাধ্যমে টিউবুলার লুমেনের মধ্যে প্রথমে এই অ্যামোনিয়াগুলো আসবে। এই অ্যামোনিয়া আমরা বলেছিলাম ফসফেটের সাথে মেইনলি মোনোবেসিক ফসফেটগুলো আমাদের তৈরি হওয়ার টার্গেট ছিল, ঠিক আছে। আমরা যে এখানে ট্রাইবেসিক অ্যাসিডটাকে বিক্রিয়া করাই নাই হাইড্রোজেন আয়নের সাথে, এটা আমাদের টাইম স্বল্পতার কারণে করালাম না। তাছাড়া হাইড্রোজেন আয়নও কিন্তু ট্রাইবেসিক অ্যাসিডের সাথে আগে যুক্ত হয়ে ডাইবেসিক অ্যাসিডে কনভার্ট হয়, তারপরে ডাইবেসিক অ্যাসিডটা হাইড্রোজেন আয়নের সাথে আবার অ্যাটাচড হয়ে মোনোবেসিক অ্যাসিডে কনভার্ট হয়। এই মোনোবেসিক অ্যাসিডে যখন কনভার্ট হয়ে যায় তখন ওইটা সোডিয়াম আয়নের সাথে অ্যাড হয়ে সোডিয়াম বাইফসফেট উৎপন্ন করে দেয়, তখন সেটা এক্সক্রেশন হয়ে যায় ইউরিন দিয়ে খুব ইজিলি। এখন আসি, অ্যামোনিয়া খুব ইজিলি ইউরিন দিয়ে সিক্রেশন হয় না। এটার জন্য অ্যামোনিয়াকে আবার ওই হাইড্রোজেন আয়নের সাথে বাইন্ড করা লাগে। তাহলে এখন আবার আসি, অ্যামোনিয়া বাইন্ড করছে কার সাথে? হাইড্রোজেন আয়নের সাথে। বলেন তো অ্যামোনিয়া হাইড্রোজেন আয়নের সাথে বাইন্ড করলে কিসে কনভার্ট হবে? অবভিয়াসলি অ্যামোনিয়াম আয়নে কনভার্ট হয়ে যাবে। এখন অ্যামোনিয়াম আয়ন একটা ক্যাটায়ন, এটাকে নেওয়ার জন্য অনেক বেশি ইলেকট্রোলাইট, অ্যানায়ন ইলেকট্রোলাইটগুলো অনেক বেশি আছে। সো এখন আমরা অ্যানায়ন কোনো একটা ইলেকট্রোলাইটকে নিয়ে ফেলি। অ্যামোনিয়াম আয়ন, এটার সাথে অ্যানায়ন হিসাবে জেনারেলি ক্লোরিন আসে, এসে অ্যামোনিয়াম ক্লোরাইড কনভার্ট হয়। এই অ্যামোনিয়াম ক্লোরাইডটা তখন ইউরিন দিয়ে সিক্রেশন হওয়ার উপযোগী রাখে। এটা যেমন এখান থেকে সিক্রেশন হয়ে যাচ্ছিল, আবার ওখানে যেমন ডিরেক্ট এটা সিক্রেশন হয়ে যাচ্ছিল, ঠিক এরকমভাবে এগুলো সিক্রেশন হয়ে যেতে পারে। ঠিক আছে, এখন বলতে পারেন ভাই এগুলো কোন কোন দিয়ে সিক্রেশন হচ্ছে, এগুলো অত বেশি আমাদের জানা দরকার নাই কোন কোনটা জায়গা দিয়ে সিক্রেশন হচ্ছে। জাস্ট এটুকু যদি বলতে পারি, এটুকুই আমাদের অ্যাসিডিফিকেশন অফ দ্য ইউরিন। ধন্যবাদ।